আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওছিন। দর্শক, আমাদের আজকে লিড নিউজটির শিরোনাম, বিশাল ঘাটতির মেগা বাজেট ঘোষণা আজ। লিখেছেন এম আব্দুল্লাহ। চলুন দর্শক, লিড নিউজটির বিস্তারিত জেনে নেওয়া যাক। দেশের অর্থনীতি নানামুখী চাপে। রেমিটেন্স ছাড়া বাকি সূচকগুলো অনেকটাই নেতিবাচক। ব্যাংকিং সেক্টর ভঙ্গুর, রপ্তানি আয়ে নিম্ন প্রবৃদ্ধি, আমদানিতেও একই অবস্থা। রাজস্ব আয়ে বড় ঘাটতি। সামষ্টিক অর্থনীতিতে গত মে মাসে কিছু ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত মিললেও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, বেসরকারি খাতে ঋণ প্রবাহের স্থবিরতা ও বিনিয়োগে মন্দা এমন বাস্তবতায় সরকারের সামনে জনতুষ্টিমূলক বাজেট ঘোষণার কঠিন চ্যালেঞ্জ। সেই কঠিনের ভালোবেসেই আজ ঘোষিত হতে যাচ্ছে 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট। ঠিক 2 দশক আগে 2006 সালের জুনে বাজেট দিয়েছিলেন মরহুম অর্থমন্ত্রী সাইফুর রহমান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 4 দলীয় জোট সরকারের শেষ বাজেট ছিল সেটি। 20 বছরের মাথায় আজ ফের বিএনপি সরকারের হয়ে জাতীয় সংসদে আগামী 1 বছরের আয় ব্যয় ও উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার বেলা 3টায় তিনি এ বাজেট প্রস্তাব উত্থাপন করবেন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে। যতটা জানা গেছে, বাজেটে আশা ও আশ্বস্ত করার মতো অনেক কথামালা থাকছে, যদিও সরকারের ব্যয় নির্বাহ ও উন্নয়ন প্রকল্পের অর্থ সংস্থানে থাকছে বড় ধরনের ঋণ নির্ভরতা। 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথমে বাজেটকে ঘিরে আছে জনপ্রত্যাশার প্রবল চাপ। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের 112 দিনের মাথায় চরম আর্থিক টানাপোড়েন ও বৈশ্বিক সংকটের মধ্যে এ বাজেট উপস্থাপন হতে যাচ্ছে। 24 জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ও পলায়নের পর ভিন্ন প্রেক্ষাপটে এটি হবে দ্বিতীয় জাতীয় বাজেট। আবার অভ্যুত্থান উত্তর বাংলাদেশে রাজনৈতিক সরকারের প্রথম বাজেট এটি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার 2025-26 অর্থ বছরের বাজেট দিয়েছিল সংসদ ছাড়াই উপদেষ্টা পরিষদের মাধ্যমে। আকারের দিক থেকে এবারের বাজেট প্রায় 9.5 লাখ কোটি টাকার। শুধু তাই নয়, বৃদ্ধির ক্ষেত্রে এবারের বাজেট অতীতের বাজেটগুলোর চেয়ে ব্যতিক্রম। 55 বছর আগে প্রথম বাজেটের আকার ছিল 719 কোটি টাকা। উপস্থাপন করেছিলেন প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ। চলতি 2025-26 অর্থ বছরের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশনের ভাষণের মাধ্যমে 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছিলেন। তার আগে 2024-25 অর্থ বছরে পতিত শাসক শেখ হাসিনার শেষ বাজেটের আকার ছিল 7,44,000 কোটি টাকার, যদিও ওই বাজেট সংসদে ঘোষণা করা হয়েছিল 7,97,000 কোটি টাকার। পরে সংশোধিত বাজেট কমিয়ে আনা হয়। তার আগে 2023-24 অর্থ বছরে বাজেটের আকার ছিল 7,61,785 কোটি টাকার। তীব্র আর্থিক টানাপোড়েন ও বৈশ্বিক সংকট সত্ত্বেও আগামী 2026-27 অর্থ বছরে ব্যয়ের বরাদ্দ বাড়ানো হচ্ছে রেকর্ড পরিমাণ। সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ রাখা হচ্ছে। সুখবর থাকছে স্বাস্থ্য খাতের জন্য। এ খাতে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্যসেবায় নানামুখী পরিকল্পনা নিয়েছে সরকার। সেজন্য বাজেট বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে। পরিচালন ও উন্নয়ন মিলিয়ে বাজেটে 69,309 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে স্বাস্থ্য খাতে। বিদায়ী অর্থ বছরে ছিল 34,719 কোটি টাকা। স্বাস্থ্য সেবার পরিধি সম্প্রসারণে 7,854 কোটি টাকা আলাদা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়াও নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা, কৃষি ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য নতুন নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা নিয়ে 2026-27 অর্থ বছরের বাজেট প্রস্তাবনা প্রায় চূড়ান্ত করেছে অর্থ বিভাগ। নির্বাচনী ইশতেহারে দেয়া অঙ্গীকার বাস্তবায়নে স্থানীয় শিল্পের সুরক্ষা, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান সৃষ্টিকে প্রাধান্য দিয়ে আগামী 2026-27 অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে অর্থ বিভাগ। দেশি বিদেশি উদ্যোক্তাদের জন্য নানা খাতে কর ছাড় রাখা হচ্ছে বাজেটে। আবার খুচরা পর্যায়ের বিক্রেতার ওপর অগ্রিম কর বসতে যাচ্ছে। ফলে সাধারণ মানুষের ওপর খরচের বাড়তি চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। জানা গেছে, খুচরা বিক্রেতাদের কাছ থেকে পণ্য সরবরাহের ক্ষেত্রে বা ডিস্ট্রিবিউশন পর্যায়ে 0.20%
10% হারে অগ্রিম আয়কর আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রতি হাজারে 2 টাকা কর দিতে হবে খুচরা ব্যবসায়ীদের। এ কর বছর শেষে করদাতার প্রদেয় করের সঙ্গে সমন্বয় করা হবে। বাজেটে কর্পোরেট কর পরিপালন ব্যবস্থা সহজ ও ব্যবসা বান্ধব করা, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ও কর পরিশোধের ব্যবস্থা করা, অতিরিক্ত নিয়মের বেড়াজাল থেকে করদাতাদের রেহাই দেওয়া, ব্যবসার অনুমোদনযোগ্য খরচ বাড়িয়ে এবং উৎসে কর কর্তন না করার কারণে খরচ অগ্রাহ্য করার বিদ্যমান বিধান বিলোপ করার মাধ্যমে করদাতার করযোগ্য আয় কমানো এবং কর দায় কমানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। সেই সঙ্গে অডিটের জন্য কর মামলা নির্বাচন এবং উৎসে কর যাচাইয়ের জন্য নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও অটোমেটেড করার ওপর জোর দেওয়া হবে। কয়েক বছর ধরে রাজস্ব আদায়ে বিশাল অঙ্কের ঘাটতি হচ্ছে। এনবিআর এর শুল্ক কর আদায় পরিস্থিতি মোটেই সন্তোষজনক নয়। ফলে সরকারকে ধার দেনা করে বাজেটের অর্থ যোগান দিতে হচ্ছে। দেশের কর জিডিপি অনুপাত 6 থেকে 7% মধ্যে ঘুরপাক খাচ্ছে। এনবিআর এর সর্বশেষ হিসাবে চলতি অর্থ বছরে জুলাই এপ্রিল অর্থাৎ 10 মাসে ৬৯,৭৮২ কোটি টাকা ঘাটতি হয়েছে। এই সময় সব মিলে ৩,২৬,৯২৮ কোটি টাকা আদায় করা হয়েছে। একই সময় সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৩,৯৬,৭১০ কোটি টাকা। এমন হতাশাজনক চিত্র সত্ত্বেও ১ লাখ কোটি টাকা বাড়িয়ে আগামী অর্থ বছরের জন্য এনবিআরকে ৬,০৪,০০০ কোটি টাকার রাজস্ব আদায়ের বিশাল লক্ষ্য দেওয়া হচ্ছে। এই বিশাল লক্ষ্য অর্জনে এনবিআর বিভিন্ন ক্ষেত্রে শুল্ক কর বাড়ানোর পরিকল্পনা করেছে। আগামী অর্থ বছরের বাজেটে ব্যক্তি শ্রেণীর করদাতাদের স্বস্তি দিতে করমুক্ত আয় সীমা ২৫,০০০ টাকা বাড়িয়ে ৪.৫ লাখে উন্নীত করা হচ্ছে। পরের 2 বছর করমুক্ত আয় সীমা 4 লাখ টাকা থাকবে এমন ঘোষণাও থাকবে। ২০৩০-৩১ অর্থ বছর পর্যন্ত করমুক্ত আয় সীমার একটি রূপরেখা দেওয়া হচ্ছে বাজেট বক্তৃতায়। সাধারণ করদাতাদের পাশাপাশি নারী করদাতা ও ৬৫ বছরের বেশি বয়সী করদাতা, তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতা, গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা করদাতা, গেজেটভুক্ত জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর আহত জুলাই যোদ্ধা করদাতাদের করমুক্ত আয় সীমাও বাড়ছে। প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান বা পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমাও বাড়ছে। আগামী অর্থ বছর থেকে বছর জুড়েই রিটার্ন দেওয়া হবে। বাজেটে এমন ঘোষণা আসছে, তাতে বছরের শুরুতে রিটার্ন দিলে থাকবে কর ছাড়ের সুবিধা, আর দেরিতে রিটার্ন দিলে তার জন্য ৫,০০০ টাকা বা প্রদেয় করে ১০% জরিমানা আরোপের বিধান থাকতে পারে। এছাড়া ১৫০ সিসির ইঞ্জিন ক্ষমতার বেশি মোটরসাইকেল নিবন্ধনের ক্ষেত্রেও টিআইএন বাধ্যতামূলক করা হচ্ছে। ব্যাংক হিসাব খুলতে কর শনাক্তকরণ নম্বর থাকার বাধ্যবাধকতা আরোপ করা হচ্ছে আগামী অর্থ বছর থেকে। তবে কিছু করদাতার বেলায় এক্ষেত্রে ছাড়ও থাকতে পারে, যেমন শিক্ষার্থী, সরকারি ভাতাভোগী, পেনশন সুবিধাভোগী। বর্তমানে ব্যাংক আমানতের মুনাফার টাকা তোলার সময় টিআইএন থাকলে ছাড় পাওয়া যায়। রপ্তানি প্রণোদনা অর্থের ওপর বর্তমানে বিভিন্ন হারে উৎসে কর কাটা হয়। আগামী অর্থ বছরে 10% উৎসে কর কমিয়ে 5% করা হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট ক্রিয়েটরদের আয় করমুক্ত রাখার ঘোষণা আসছে আজ ঘোষিত বাজেটে। বর্তমানে অনেকেই সামাজিক মাধ্যমে কন্টেন্ট তৈরি করাকে পেশা হিসেবে নিয়েছেন। এছাড়া ফ্রিল্যান্সারদের আয়ও করমুক্ত রাখা হচ্ছে। কৃষি ও ভোগ্যপণ্য সরবরাহের ক্ষেত্রে বর্তমানে করদাতাদের 5%, 2% কিংবা 1% হারে উৎসে কর পরিশোধ করতে হয়। নতুন বাজেটে বিদ্যমান এসব কর হার কমিয়ে 0.5% নির্ধারণের প্রস্তাব করা হচ্ছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ধান, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি ও ভোজ্য তেল। এছাড়া নারী উদ্যোক্তাদের টার্নওভার করের ক্ষেত্রে করমুক্ত সীমা 50 লাখ থেকে বাড়িয়ে 70 লাখ টাকা করা হচ্ছে। এছাড়া দেশীয় কোম্পানির জন্য ভোজ্য তেল উৎপাদনে কর অব্যাহতির সুবিধা মিলবে প্রথম 10 বছর। মুঠোফোন, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, এটিএম, সিসিটিভি ক্যামেরা দেশীয়ভাবে উৎপাদনে কাঁচামাল আমদানিতে শুল্ক ও কর অব্যাহতির সুবিধা পাবে ২০৩০ সাল পর্যন্ত। বাজেট ঘাটতি মেটাতে আগামী বাজেটেও ব্যাংক ঋণের ওপরই বেশি ভরসা রাখছে সরকার। মেগা সাইজের বাজেটের ব্যয় নির্বাহে বড় অঙ্কের ঘাটতি তৈরি হওয়ায় ব্যাংক খাতের ওপর নির্ভরতা আরও বাড়বে। বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক খাত থেকে ১,১২,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা ঘোষণা হচ্ছে বলে জানা গেছে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ থাকছে।
আগামী 1 জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা বেতন কমিশনের সুপারিশ করা মূল বেতনের 50% পাবেন, বাকি 50% পাবেন পরের অর্থ বছরে। দর্শক, এই ছিল আমার দেশ লিড নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।